গতদিন আমরা প্যাথোলজি স্বাভাবিক মূত্র পরীক্ষার রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ রিপোর্ট অফ নর্মাল ইউরিন এক্সামিনেশন। আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক মূত্র পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ নিয়ে, অর্থাৎ অ্যানালিসিস অফ নর্মাল ইউরিন এক্সামিনেশন রিপোর্টস। অর্থাৎ যে রিপোর্ট, ইউরিন এক্সামিনেশন যে রিপোর্ট, সেই রিপোর্ট দেখে আমরা ডিজিজ ডায়াগনোসিস করব। অর্থাৎ এখানে কোন কোন বিষয়ে বেশ বৃদ্ধি বা কম থাকে, সেই সমস্ত রিপোর্ট দেখে আমরা আমাদের ডিজিজ ডায়াগনোসিস করতে পারব। তা রুটিন ইউরিন এক্সামিনেশনের সাধারণত 3 রকমের হয়। যে রুটিন ইউরিন এক্সামিনেশন হয় তার 3 রকমের পরীক্ষা করা হয়। একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, একটা হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশন, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এই 3 প্রকার এক্সামিনেশনের যে রিপোর্ট, সেই রিপোর্টকে আমরা বিশ্লেষণ করব। তা ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টে আমরা কি কি পেতে পারি, তার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ হচ্ছে কোয়ান্টিটি, প্রস্রাবের কোয়ান্টিটিটা আমাদের দেখতে হবে। আমরা আগের আলোচনার মধ্যে জেনেছি যে একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 24 ঘন্টা প্রায় 50 আউন্স প্রস্রাব হয়। তাহলে নর্মাল প্রস্রাব 50 আউন্স যদি হয়, তাহলে আমরা বুঝবো তার মূত্রের অবস্থা স্বাভাবিক। তার বেশি কম হলে নানা রকম সমস্যা রয়েছে, এবং কোন কোন ক্ষেত্রে বেশি হতে পারে, কোন কোন ক্ষেত্রে কম হতে পারে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। যদি এর চেয়ে বেশি হয় তবে তাকে পলিউরিয়া, যদি 50 আউন্সের বেশি হয় তাহলে আমরা মনে করব পলিউরিয়া হয়েছে। এই পলিউরিয়ার রোগ, মূত্র রোগের লক্ষণ সাধারণত 4টি কারণে দেখা যায়। পলিউরিয়া কথা মানে হচ্ছে পলি মানে অনেক, ইউরিয়া মানে বারবার অনেক পরিমাণে যে প্রস্রাব হয় তাকে বলা হয় পলিউরিয়া। তাই পলিউরিয়া যদি হয়, পলিউরিয়া হলে আমরা যে সমস্ত রোগগুলোর কথা ভাবতে পারি তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, নাম্বার 2 হচ্ছে ক্রনিক নেফ্রাইটিস, নাম্বার 3 হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, নাম্বার 4 হচ্ছে অধিক পরিমাণে জল খেলে আমাদের বারবার প্রস্রাব হতে পারে, অর্থাৎ ইনক্রিজ অফ ওয়াটার ইনটেক। বেশি পরিমাণে জল খাওয়ার জন্য অনেক সময় পলিউরিয়া দেখা যায়, বারবার প্রস্রাব দেখা যায়, প্রচুর পরিমাণে প্রস্রাব দেখা যায়। আবার মূত্রের পরিমাণ যদি স্বাভাবিক অবস্থা থেকে কমে যায় তবে তাকে বলা হয় অলিউরিয়া। আমরা তাদের দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে পলিউরিয়া, একটা অলিউরিয়া। পলিউরিয়া হচ্ছে প্রস্রাবের পরিমাণ, কোয়ান্টিটি এবং বারে বেশি হয় তাকে বলা হয় পলিউরিয়া, আর প্রস্রাবের পরিমাণ কমে গেলে তাকে বলা হয় অলিউরিয়া। তা অলিউরিয়া কখন হয়? আমরা পলিউরিয়ার ক্ষেত্রে জানলাম 4টে কারণে পলিউরিয়া হচ্ছে: ডায়াবেটিস মেলিটাস, ক্রনিক নেফ্রাইটিস, ডায়াবেটিস ইনসিপিডিয়াস, আর মানে এক্সেসিভ ওয়াটার ইনটেক। এই 4টি কারণে পলিউরিয়া হচ্ছে। আবার অলিউরিয়া কখন হয়? অলিউরিয়া হয় যখন লুজ মোশন, পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, বমি হয়, আর অল্প জল খেলে, জলের খাওয়ার পরিমাণটা যদি কমে যায় সেই ক্ষেত্রে অলিগুরিয়া হয়।
অ্যাকিউট নেফ্রাইটিস, সাব অ্যাকিউট নেফ্রাইটিস এবং নেফ্রোটিক সিনড্রোম, এইসব কারণে এই রোগ হতে পারে। আবার যখন প্রস্রাব না হয় তখন এই রোগ লক্ষণকে বলা হয় অ্যানিউরিয়া। তাহলে আমরা দেখলাম যে একটা হচ্ছে পলিউরিয়া, আরেকটা হচ্ছে অলিগুরিয়া, আর একটা হচ্ছে অ্যানুরিয়া, অর্থাৎ প্রস্রাব একেবারেই না হওয়া, এটাকে বলা হয় অ্যানুরিয়া। সালফার জাতীয় ওষুধ, মূত্রনালীতে পাথর জমা, শক, এর দ্বারা অ্যানুরিয়া রোগ হয়। এই ক্ষেত্রে রিপোর্টে যেটা পাওয়া যায়, পরিমিত প্রস্রাব পাওয়া গেলে লেখা হয় সাফিসিয়েন্ট, এবং কম পাওয়া গেলে লেখা থাকে ইনসাফিসিয়েন্ট। তাহলে রিপোর্ট দেখে আমরা বুঝতে পারবো এটা পলিউরিয়া না অ্যানুরিয়া না অলিগুরিয়া। তাহলে সেই রিপোর্টে যদি পরিমিত প্রস্রাব থাকে তাহলে লেখা থাকে সাফিসিয়েন্ট, আর যদি পরিমিত না থাকে সেখানে লেখা থাকে ইনসাফিসিয়েন্ট। তাহলে আমরা প্রস্রাবের রিপোর্টে এটা দেখে আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারব। এবার আসা যাক প্রস্রাবের রং কেমন হবে। কালার অফ নর্মাল ইউরিন। প্রস্রাবের রং হবে ঈষৎ হলুদ বর্ণের। তবে প্রস্রাব অনেকক্ষণ জমে থাকলে, প্রস্রাব কম হলে তাতে রক্তপিণ্ড থাকে এবং রংটা গাঢ় হয়। যে কালার দেখা যাবে রিপোর্টে লিখতে হবে যে স্ট্র, রেড, ডার্ক, ব্রাউন, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, ব্লু, এই সমস্ত কথাগুলো লেখা থাকে রিপোর্টে। তাহলে কালারের ক্ষেত্রে কি লেখা হয়? কালারের ক্ষেত্রে লেখা হয় স্ট্র, রেড, ডার্ক, ব্রাউন, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, ব্লু, এই সমস্ত লেখা থাকে। প্রস্রাবে রক্ত থাকলে হলুদ বর্ণ হয়, ব্লাড পিগমেন্ট থাকলে রেড অথবা ডার্ক ব্রাউন হয়, আবার প্রস্রাবের বর্ণ ইয়েলো, অরেঞ্জ বা গ্রিন হলে সেখানে আমরা বিলিরুবিন অর এক্সিস অফ ইউরোবিলিরুবিন লেখা থাকে। প্রস্রাবের বর্ণ ব্লু হলে ম্যাথাইলিন ব্লু, এবং মিল্কি হলে কাইল এর উপস্থিত বলে আমরা মনে করি, বা কাইলোরিয়া রোগের নির্দেশ করে। প্রস্রাবে অ্যালবুমিন থাকলে ঘোলাটে দেখায়। তাহলে এগুলো হচ্ছে সাদা চোখে প্রস্রাবের রং দেখে এটা রিপোর্ট লেখা হয়। এই রিপোর্টের ভিত্তিতে আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। অ্যাপারেন্স অফ ট্রান্সপারেন্সি। প্রস্রাবের অ্যাপারেন্স বা ট্রান্সপারেন্সি কীরকম হবে? স্বাভাবিক প্রস্রাব দেখতে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, ক্লিয়ার হয়। যদি সাদা বা ঘোলাটে হয় তবে মনে করতে হবে পুজ আছে। মিউকাস অথবা অ্যালবুমিন থাকলে বা বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ করে। যদি পুজ, ফসফেট, ইউরেট থাকে তবে রিপোর্টে টার্বিন লেখা থাকে। যদি প্রস্রাবের রিপোর্টে টার্বিন লেখা থাকে তাহলে আমরা বুঝবো ফসফেট, ইউরেট এই সমস্তগুলো আছে, উপস্থিতি রয়েছে। সেডিমেন্ট। প্রস্রাবে রুটিন টেস্টে প্রস্রাবে একটা সেডিমেন্ট কথাটা উল্লেখ থাকে। স্বাভাবিক প্রস্রাবে তলানি সেডিমেন্ট থাকে না। যদি থাকে তবে তা হয় দুই ধরনের। সেডিমেন্টটা দুই ধরনের হয়, অর্থাৎ অর্গানিক এবং ইনঅর্গানিক।
অর্গানিক হলে পাস, আরবিসি, এপিথেলিয়াম সেল প্রভৃতি বোঝায়, আর ইনঅর্গানিক হলে ফসফেট, কার্বনেট প্রভৃতি বোঝায়। না থাকলে রিপোর্টে নীল লেখা থাকে, এবং থাকলে রিপোর্টে A+1, A+2, A+3 এই সমস্ত কথাগুলো লেখা থাকে। গন্ধ, প্রস্রাবের গন্ধটা কেমন হবে? প্রস্রাবের গন্ধ হবে স্বাভাবিক। স্পেসিফিক গ্র্যাভিটিটা হবে, আমরা আগেও আলোচনা করেছি, স্পেসিফিক গ্র্যাভিটি হবে 1010 থেকে 1020। এটা হচ্ছে নর্মাল ভ্যালু, অর্থাৎ স্বাভাবিক অবস্থা। ইউরিনোমিটার নামে একরকম যন্ত্র, সেই যন্ত্র দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি মাপা হয়। বেশি বা কম হলে রোগ লক্ষণ প্রকাশ করে। স্পেসিফিক গ্র্যাভিটি বেশি কোন কোন রোগের ইন্ডিকেট করে? স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হলে ইন্ডিকেট করে হচ্ছে নেফ্রাইটিস, ডায়াবেটিস মেলিটাস, অ্যালবুমিন ইউরিন, প্রেজেন্স অফ এক্সিস ক্রিস্টাল, ডিহাইড্রেশন ডিউ টু ডায়রিয়া, ভমিটিং অ্যান্ড সোয়েটিং, অর্থাৎ বেশি পরিমাণে, অত্যাধিক পরিমাণে যদি ঘাম হয় বা বমি হওয়ার ফলে বা লুজ মোশন, পাতলা পায়খানা হওয়ার ফলে যদি ডিহাইড্রেশন হয়, সেই ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে। আবার স্পেসিফিক গ্র্যাভিটি কম হওয়ার কারণ আছে। স্পেসিফিক গ্র্যাভিটি কম হওয়ার কারণ হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, এক্সিস ইনটেক অফ ওয়াটার। প্রস্রাবের রিপোর্টে কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা আমরা বিশ্লেষণ করব। কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্টে কি কি পাওয়া যাবে? রিয়াকশন স্বাভাবিক অবস্থায় মূত্রে অ্যাসিড থাকে, পচা খাবার খেলে অ্যালকালিন হয়, অর্থাৎ বাসি পচা খাবার খেলে প্রস্রাবে অ্যালকালি হয়, স্বাভাবিক অবস্থায় প্রস্রাবে অ্যাসিডিক থাকে। পরীক্ষা অনুসারে লিখতে হবে অ্যাসিড বা অ্যালকালি অর নিউট্রাল রিপোর্ট, এ সমস্ত লেখা থাকে। তাহলে এ থেকে উল্লেখ থাকবে। আর এই পরীক্ষাটা করা হয় লিটমাস পেপার দিয়ে। অ্যাসিড বা অ্যালকালি পরীক্ষা করা হয়। লিটমাস পেপার আমরা জানি 2 ধরনের লিটমাস পেপার আছে। একটা হচ্ছে রেড লিটমাস কাগজ, আর একটা ব্লু লিটমাস। তা রেড কালার হচ্ছে, ব্লু কালারের 2 ধরনের লিটমাস পেপার পাওয়া যায়। ব্লু লিটমাস পেপার যদি লাল হয় তাহলে অ্যাসিডিক, আর রেড লিটমাস পেপার যদি ব্লু হয় তাহলে অ্যালকালি। এই লিটমাস পেপার দিয়ে প্রস্রাবের অ্যাসিডিক না অ্যালকালি এই পরীক্ষাটা করা হয়। অ্যালবুমিন, প্রস্রাবের রিপোর্টে অ্যালবুমিন নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে স্বাভাবিক মূত্রে থাকে না, অ্যালবুমিনটা থাকে না। বেশি থাকলে নেফ্রাইটিস বা অ্যালবুমিনেরিয়া বোঝায়। এতে মূত্র, অ্যালবুমিনেরিয়া বা নেফ্রাইটিস হলে মূত্রনালী, প্রস্রাবের থলি এবং প্রোস্টেট থেকে একটা ইরিটেশন বা প্রদাহ তৈরি হয়। আর প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে প্রস্রাবে এটা পাওয়া যায়। যদি পাওয়া যায় তাদের খুব খারাপ অবস্থা বলে আমাদের ধরে নিতে হবে এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন হবে। বিভিন্ন কারণে অ্যালবুমিনিয়া রোগ হতে পারে। অ্যালবুমিনিয়া রোগ বিভিন্ন কারণে হয়। 1 নম্বর হচ্ছে নেফ্রাইটিস হলে অ্যালবুমিনিয়া হয়। আমাদের কিডনিতে প্রায় 1 মিলিয়ন নেফ্রন দিয়ে তৈরি। এই নেফ্রনটা হচ্ছে এমন একটা এক বস্তু বা কিডনির গঠন এবং কার্যাবলীতে সাহায্য করে। এই নেফ্রনের প্রদাহ হলে তাকে বলা হয় নেফ্রাইটিস। আমাদের কিডনিতে যে প্রায় 1 মিলিয়ন নেফ্রন আছে, অর্থাৎ শাকনি, এই নেফ্রনে যদি কোনো ইরিটেশন হয় তাহলে তাকে বলা হয়
নেফ্রাইটিস। নেফ্রোটিক সিনড্রোমস এর রোগ লক্ষণ প্রকাশ পেলে বাচ্চাদের পা ফুলে, চোখ ফুলে যায়, প্রস্রাবের সাথে অ্যালবুমিন পাওয়া যায়। আর ইরেস্ট্রাল ইনফ্লামেশন হয়। ইরেস্ট্রাল ইনফ্লামেশন অর্থাৎ আমাদের যে ইরেস্ট্রা প্রস্রাবের যে প্যাসেজ তার একটা ইনফ্লামেশন হয়, ইউরিনারি ব্লাডের ইনফ্লামেশন হয়। এই সমস্যা হলে আমরা অ্যালবুমিনের আধিক্য থাকলে এই সমস্ত রোগগুলো প্রকাশ পায়। আর কি প্রোস্টাইটিস, প্রোস্টেটের যে ইনফ্লামেশন তাকে বলা হয় প্রোস্টাইটিস। অবশ্য অন্যান্য কারণবশত মূত্রে অ্যালবুমিন দেখা যেতে পারে। দাঁড়ানো অবস্থা প্রস্রাব ত্যাগ করলে মূত্রে অ্যালবুমিন থাকে। যে কোনো রোগের চরম মুহূর্তে অ্যালবুমিন থাকতে পারে, গর্ভাবস্থায় অ্যালবুমিন থাকতে পারে। রিপোর্টিংয়ে এর উল্লেখ থাকতে হবে। অ্যালবুমিন সাধারণত নীল বা থাকে না। সেই ক্ষেত্রে যদি উপস্থিতি থাকে তাহলে তা রিপোর্টের মধ্যে প্রেজেন্ট বলে ট্রেসে থাকবে 1+2+3+ ইত্যাদি, এই প্লাস চিহ্ন দিয়ে তার ইন্ডিকেট করা হয়। প্রস্রাবে ফসফেট, প্রস্রাব পরীক্ষায় যে ফসফেট পাওয়া যায় মূত্রে বেশি পাওয়া গেলে তার সুনির্দিষ্টভাবে স্নায়বিক দুর্বলতা বোঝায়। সাধারণত ফসফেট থাকে না। যদি প্রস্রাবে পরীক্ষায় যদি ফসফেট পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার স্নায়বিক দুর্বলতা রয়েছে। প্রস্রাবে যদি সুগার পাওয়া যায়, সাধারণত স্বাভাবিক মূত্রে সুগার বা চিনি থাকে না। সুগার থাকলে ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, হাইপারপিটুইটারিজম, সিরোসিস লিভার এবং লিভার ড্যামেজ এই সমস্ত রোগ বোঝায়। তাহলে প্রস্রাবের রিপোর্টে সাধারণত সুগার থাকে না। যদি থাকে তাহলে আমাদের এই সমস্ত রোগগুলো ইন্ডিকেট করে। একটা হচ্ছে ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, হাইপারপিটুইটারি, সিরোসিস লিভার ড্যামেজ এই সমস্ত রোগ ইন্ডিকেট করে। রিডিউসিং সাবস্টেন্স, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সমস্ত পদার্থ বেনেডিক আর ফেলিন দ্রবণে ব্লু রঙকে বিরঞ্জিত করে, তবে তার মধ্যে সুগারই সাধারণত ব্যবহৃত হয়। এই সমস্ত বিরঞ্জক পদার্থ রিডিউসিং সাবস্টেন্সগুলো প্রধানত গ্লুকোজ, ফ্র্যাক্টোজ, ল্যাকটোজ, স্যালিসাইলিক, গ্লাইকোরোমেট বা অ্যামোজেনিক অ্যাসিড। প্রস্রাবে গ্লুকোজ পাওয়া গেলে তাকে গ্লাইকোসুরিয়া বলা হয়, অর্থাৎ ব্লাড সুগার যেটা আমরা বলি। প্রস্রাবে যদি এক্সেসিভ পরিমাণে পাওয়া যায় তাহলে আমরা তাকে বলি গ্লাইকোসুরিয়া বা ডায়াবেটিস লক্ষণ। প্রস্রাবে অ্যাসিটন বডিজ, চর্বি বা তৈলাক্ত বস্তুর অসম্পূর্ণ ভগ্নখণ্ড এবং কিছু অ্যামাইনো অ্যাসিড দ্বারা এই অ্যাসিটন বডিজ তৈরি হয়। অর্থাৎ আমাদের বডিতে যে ফ্যাট জাতীয় বা তৈলাক্ত জাতীয় যে পদার্থগুলো সেগুলো টুকরো টুকরো ভেঙে গিয়ে এবং কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে এই অ্যাসিটন বডিজ তৈরি হয়। যদি প্রস্রাবে অ্যাসিটন বডিজ পাওয়া যায় তবে তাকে বলে কিটোসিস। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন অ্যাসিটন বডিজ আর ফর্ম ফ্রম ইনকমপ্লিট ব্রেকডাউন of fat and some amino acids. The appearance of the acetone bodies in the urine is called
কিটোনিস। প্রস্রাবে বাইল সল্ট পাওয়া গেলে কি হবে? প্রস্রাবে যদি বাইল সল্ট পাওয়া যায়, এগুলো মূত্রে স্বাভাবিক অবস্থা পাওয়া যায় না। সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিস রোগে আক্রান্ত হলে প্রস্রাব পরীক্ষায় বাইল স্যাক পাওয়া যায়, অর্থাৎ বাইল সল্ট যদি প্রস্রাবে পাওয়া যায় তাহলে আমাদের ধরে নিতে হবে অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা লক্ষণ রয়েছে। অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা লক্ষণ রয়েছে। বাইল পিগমেন্ট বা বিলিরুবিন, প্রস্রাবে স্বাভাবিক মূত্রে বিলিরুবিন থাকে না। স্বাভাবিক প্রস্রাবে নর্মাল যে অবস্থা সেখানে প্রস্রাবে বিলিরুবিন থাকে না। অবস্ট্রাকটিভ জন্ডিস রোগে আক্রান্ত হলে এবং যে কোনো ক্ষেত্রে হেপাটাইটিক জন্ডিস রোগে মূত্রে এই বিলিরুবিন থাকে, তা কিন্তু মূত্রে সাধারণত এগুলো পাওয়া যায় না, কারণ এর জলে অদ্রবণীয়। অ্যামাইনো অ্যাসিড, মূত্রে অ্যামাইনো অ্যাসিড নর্মাল ভ্যালু হচ্ছে 100 to 150, 100 থেকে 150 মিলিগ্রাম অফ অ্যামাইনো নাইট্রোজেন পার ডে। এটা যদি বেশি হয়, হাই ভ্যালু হয়, সাধারণত টাইফয়েড জ্বরে, মারাত্মক লিভার রোগে, তারপরে ফ্যানকনি সিনড্রোম প্রভৃতি রোগ লক্ষণের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড এর নর্মাল ভ্যালু থেকে বেশি দেখা যায়। অর্থাৎ 100 থেকে 150 মিলিগ্রামের বেশি যদি হয় তাহলে আমরা মনে করব টাইফয়েড বা মারাত্মক লিভারের কোনো সমস্যা আছে। প্রস্রাবে ক্রিয়েটিন, স্বাভাবিক অবস্থায় ক্রিয়েটিন নর্মাল ভ্যালু হচ্ছে 0.4 থেকে 1.8। তাহলে স্বাভাবিক অবস্থায় প্রস্রাবে ক্রিয়েটিনের পরিমাণ হচ্ছে 0.4 থেকে 1.8 মিলিগ্রাম পার 100 মিলিলিটার। তবে যদি বিভিন্ন রোগে আক্রান্ত হলে হাই ভ্যালু বা লো ভ্যালু হতে পারে, যেমন মায়োপ্যাথিস অ্যান্ড সিভিয়ার এন্ডোক্রাইন ডিস্টারবেন্স দেখা দিলে হাই ভ্যালু হয়, আবার মাংসপেশি রোগে তার ক্রিয়েটিনটা লো ভ্যালু হয়। যদি ক্রিয়েটিন কমে যায় তাহলে মাংসপেশি কিছু সমস্যা থাকে, অর্থাৎ নর্মাল ভ্যালু থেকে কম হয়। ক্লোরাইড, প্রস্রাব পরীক্ষা ক্লোরাইড এর নর্মাল ভ্যালু হচ্ছে 200 MEq প্রতি ঘন্টায়। তবে লো ভ্যালু হতে পারে, অর্থাৎ কমে যেতে পারে যদি প্লাজমা ক্লোরাইড এর মাত্রা 95 গ্রাম EQ হয়, তার নিচে চলে যেতে পারে। ডায়াস্টেন্স, নর্মাল ভ্যালু হচ্ছে 6 to 30, হাই ভ্যালু হতে পারে যদি প্যানক্রিয়াটিক রোগে আক্রান্ত হয়। যদি প্যানক্রিয়াটিকের কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় তবে মূত্র পরীক্ষায় ডায়াস্টেন্স এর নর্মাল ভ্যালু থাকে না, এটা অধিক বা হাই ভ্যালু হয়। কিটোটয়েড, নর্মাল ভ্যালু পূর্ণবয়স্ক পুরুষদের ক্ষেত্রে 11 থেকে 23 মিলিগ্রাম হয়। তবে অনেক সময় রোগাক্রান্ত হলে কিটোস্টেরয়েড এর মাত্রা স্বাভাবিক চেয়ে কমে যায়, যেমন অ্যাড্রেনাল কর্টেক্স হাইপো অ্যাক্টিভিটি বা টেস্টিস পিটুইটারি ইনফ্যান্টিলিজম। এই সমস্ত ক্ষেত্রে
এর মাত্রা কমে যায়। কাইল সাধারণত স্বাভাবিক মূত্রে এর উপস্থিতি থাকে না। যদি মূত্র পরীক্ষায় এর উপস্থিতি কথা থাকে তবে ফাইলোরিয়া বা ডায়াবেটিস, কিডনি টিউমার প্রভৃতি বোঝায়। অর্থাৎ আমরা এই সমস্ত রোগের ক্ষেত্রে যদি কাইলের উপস্থিতি পাই রিপোর্টের মধ্যে, তাহলে আমরা ফাইলেরিয়া, ডায়াবেটিস, কিডনি টিউমার এই সমস্ত বলে আমরা সন্দেহ করতে পারি। প্রচ্ছবে ইউরিয়া এর নর্মাল ভ্যালু হচ্ছে 30 মিলিগ্রাম, তবে এর হাই ভ্যালু হতে পারে যদি অ্যাকিউট রিনাল ফেলার, ক্রনিক রিনাল ফেলার হয়, সেই ক্ষেত্রে এটা হাই ভ্যালু হতে পারে। সাধারণত অ্যাকিউট অথবা ক্রনিক রিনাল ফেলার রোগ লক্ষণ প্রকাশ পেলে ইউরিয়া মাত্রা বৃদ্ধি পায়। আধুনিক বিজ্ঞানসম্মত ল্যাবরেটরিতে মূত্র পরীক্ষা করলে রিপোর্টে এসব খুঁটিনাটি ধরা পড়ে এবং রোগ নির্ণয়ের সুবিধা হয়। হেমোগ্লোবিন স্বাভাবিক প্রস্রাবে থাকে না। যদি মূত্র পরীক্ষায় রিপোর্টটি পাওয়া যায় যে হেমোগ্লোবিন আছে, সেই ক্ষেত্রে আমরা যে রোগগুলো ইন্ডিকেট করে সেটা হচ্ছে ম্যালেরিয়া, ব্ল্যাক ওয়াটার ফিভার, হেমাটাইটিক জন্ডিস, ইয়েলো ফিভার এই সমস্ত রোগের নির্দেশ করে। ইউরিক অ্যাসিড মূত্রের নর্মাল ভ্যালু হচ্ছে 0.4 গ্রাম ঘন্টায়, তবে হাই ভ্যালু হতে পারে। হাই ভ্যালু হলে আমরা লিউকোমিয়া রোগে আক্রান্ত বলে ধরে নিতে পারি। আবার গাউট জাতীয় রোগের ক্ষেত্রে এ লো ভ্যালু হবে। অর্থাৎ যে এক ধরনের বাত যন্ত্রণা যাকে আমরা গাউট বলি, সেই ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড লো ভ্যালু হয়। অ্যামোনিয়া মূত্রে এর নর্মাল ভ্যালু হচ্ছে 0.4 গ্রাম পার ডে, তবে ডায়াবেটিসের অ্যাসিডোসিস বা উপবাস বা ফাস্টিংয়ের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড এই অ্যামোনিয়া এর পরিমাণটা বৃদ্ধি পায়। অর্থাৎ যাকে আমরা স্টারভেশন বলি, স্টারভেশন বা ফাস্টিংয়ের ক্ষেত্রে বা মানুষ যারা অনেকে রোজা থাকে বা উপোস করে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়। আর যেটা স্বাভাবিক অবস্থা থাকে 0.4। আর ডায়াবেটিসের ক্ষেত্র, অর্থাৎ ডায়াবেটিস আমাদের দু রকম ডায়াবেটিস আমরা জানি, একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস আর একটা ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিস অ্যাসিডোসিস। তা ডায়াবেটিস অ্যাসিডোসিসের ক্ষেত্রে অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যায়। তাহলে আমরা দুটো উল্লেখ করতে পারি। একটা হচ্ছে যদি অ্যামোনিয়ার পরিমাণ 0.4 এর বেশি হয়, তাহলে আমরা যদি সে উপোস না করে থাকে, নর্মাল অবস্থা থাকে, তাহলে আমরা একটা ডায়াবেটিস বলে সন্দেহ করতে পারি। সেটা হচ্ছে ডায়াবেটিস অ্যাসিডোসিস। এই লক্ষণ আমরা অনুমান করতে পারি। এবং এই অল্প কিছু রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা কনফার্ম হতে পারি না। আমাদের আনুষঙ্গিক অন্যান্য এগুলো হচ্ছে আমাদের সন্দেহজনক বিষয়। তারপরে সেই সন্দেহ থেকে আমরা আরও কিছু টেস্ট করতে পারবো। সেই টেস্টগুলো কনফার্মেশনের জন্য সেই টেস্টগুলো করা হয়। করলে এইভাবে আমরা প্যাথোলজি রিপোর্ট দেখে আমরা ডিজিজ ডায়াগনোসিস করব। আমরা হোমিওপ্যাথ, আমরা কিন্তু শুধু প্যাথোলজির উপরে বেস করে চিকিৎসা করি না, সেই সঙ্গে আমরা আমাদের যে টোটালিটি অফ সিমটমসের যে আমাদের মূল নীতি, যা মূল ধারা, সেই ধারা অনুযায়ী টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা চিকিৎসা করব। কিন্তু প্যাথোলজি আমাদের সেই
টোটাল মানে টোটালিটি যে সিমিলার মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে সহায়ক হবে। সেই জন্য প্যাথোলজিটা আমাদের জানতে হবে এবং তার যে ডিজিজ ডায়াগনোসিস করার ক্ষেত্রেও আমাদের সহায়ক হবে।